মনসুর লিভারটাকে হালকা নড়াতেই ফিদরা বলে উঠল, আরে মনসুর, তুমি এটা কি করলে? তোমার এই মুহূর্তে লিভারটা নাড়ানো দরকার ছিল। তুমি জানো এটা কিসের লিভার? মনসুর তখন বলল যে আসলে আমি বুঝতে পারিনি এটা কিসের। পাদ্র তখন খুব রেগে গিয়ে বলল, এটা হচ্ছে আমাদের এই রাজ্য ভিজিবলের একটা লিভার, যেটা অন করলে রাজ্য ভিজিবল হয়, দৃশ্যমান হয় সকলের কাছে। আর তুমি এটাকেই নাড়িয়ে দিয়েছ। যদি বাইরে থেকে কেউ দেখে ফেলে তাহলে তো অন্যরকম বিপদ ঘটে যাবে। সঙ্গে সঙ্গেই সে এখান থেকে উড়ে বাইরে চলে আসলো। বলল কি যে তাড়াতাড়ি আমাদেরকে বাইরে গিয়ে দেখতে হবে যে কেউ এটা দেখেছে কিনা। আমাদের বর্ডারে গিয়ে দ্রুত খোঁজ নাও। অন্যদিকে ফিদরা ওইখানে চলে আসলো। আসার পর ফিদরা তখন বলল যে কি ব্যাপার, এটা নাড়ালো কে? তখন সে বলল কি যে যাই হোক, এটা নিয়ে ভাবার সময় নেই, আপাতত বাইরে গিয়ে দেখো যে কেউ এটা সম্পর্কে জেনেছে কিনা। আর এখন সম্ভবত এটা ইনভিজিবল রয়েছে, অদৃশ্য, কিচ্ছু দেখা যাচ্ছে না, তাই না? ফিদরা তখন বলল, হ্যাঁ তা ঠিক, তবে কয়েক সেকেন্ডের জন্য এটা আচমকা জ্বলে উঠেছিল। তবে আমাদের টেস্ট কিন্তু সফল হয়েছে, আর মনসুর ভালো কাজ করেছে। ওইটা অন করার মাধ্যমে আমাদের মেশিনটা খুব দ্রুত অন করতে পেরেছি আমরা, এবং বোঝা যাচ্ছে যে আমরা খুব দ্রুতই এখান থেকে বেরিয়ে যেতে পারবো, তাই না? তখন তারা দুজন দুদিকে গেল, উত্তর এবং দক্ষিণের বর্ডারের দিকে। ফিদরার সাথে মনসুর রয়েছে। তখন ফিদরা বলল, যাই হোক মনসুর ভাই, আপনি চিন্তা করবেন না, এটা তেমন কোনো সমস্যা না। সম্ভবত কয়েক সেকেন্ডের জন্য ছিল, কয়েক সেকেন্ড বলতে ন্যানো সেকেন্ড, জাস্ট খালি বিজলি চমকানোর মতো একটা জিনিস চমকেছে, তাছাড়া তেমন কিছু না। আশপাশে এখন কেউ নেই, সম্ভবত কেউ দেখবেও না, হয়তো মনে করবে যে আকাশে মেঘ গর্জন করেছে, তেমন বিশেষ কিছু না। চলুন আমরা বর্ডারের দিকে যাই, আর আমরা মহারাজকে বলে আসি আগে যে আগামী 2 দিনের ভিতরে আমরা চাইলে এখান থেকে বের হতে পারবো, সেহেতু অ্যানাউন্সমেন্ট করে বলে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, কি বলেন? মনসুর বলল কি যে হ্যাঁ ঠিক আছে, তাহলে সেটাই করি, কি বলো? তারপর তারা দুজনে চলে গেল রাজদরবারের দিকে। আগে মহারাজকে ইনফর্ম করতে হবে। সে মহারাজের কক্ষে গিয়ে দেখল সেইখানে মহারাজ বিশ্রাম করছেন। ফিদরা বলল, মহারাজ, আমাদের মিশন সাকসেস হয়েছে, আমরা এইখান থেকে খুব দ্রুতই চলে যেতে পারবো। আমাদের যে চাকতিগুলো ছিল দুই পাশে, সেগুলো এখন সচল রয়েছে এবং সেগুলো বরাবর মতো ঘুরছে। আমরা চাইলে খুব দ্রুত এখান থেকে প্রস্থান নিতে পারবো। আমরা বেশিক্ষণ ওয়েট করব না, আমরা আগামীকাল বা পরশু দিনই এখান থেকে বেরিয়ে পড়ব। তবে সম্ভবত আগামীকালকে বের হলেই সব থেকে ভালো হয়। আরেকটা কাহিনী ঘটেছে। তখন মহারাজ বললেন, কি কাহিনী? কিছু তো বুঝতে পারলাম না, আবার কি কাহিনী ঘটিয়েছ তোমরা? তো তখন ফিদরা বলল যে আসলে অন টেস্ট করার সময় আমাদের রাজ্য কয়েক ন্যানো সেকেন্ডের জন্য ভিজিবল হয়েছিল, মানে একটা আলোর মতো। সম্ভবত বাইরে থেকে কেউ দেখতে পায়নি, আর এত কম সময়ের মধ্যে কারো দেখাও সম্ভব না। তখন মহারাজ বলল, যদি কেউ দেখে ফেলে তাহলে তো সমস্যা আছে। আমরা তাহলে আজকে রাতেই আমাদের পার্শ্ব রাজ্যগুলোতে দেখা করতে যাব। ভেবেছিলাম কালকে যাব, আজকে রাত্রে আমরা এটা এখান থেকে ঠিক করে আগামীকাল সকাল দিকে আমরা রওনা দিব। কি বলো, ঠিক আছে? আমরা বেশি রিস্ক নিব না, কারণ আমরা জানি যে আমাদের কাছে আমাদের এই গুপ্ত সম্পদ কত বেশি গুরুত্বপূর্ণ। এটা যদি কোনোভাবে ওই খারাপ জিনদের কবলে পড়ে যায় তাহলে খুব খারাপ হবে, এবং আমরা চাইলেও আর সেইখান থেকে বেরিয়ে আসতে পারবো না, আর পুরো বিশ্ব নরক হয়ে উঠবে। পাশাপাশি আমাদের মহারাজকেও আমরা কোনো কিছু করতে পারবো না, আর ও যদি এই জিনিসটা নিয়ে কোনোভাবে ইবলিশের শরণাপন্ন হয় তাহলে নির্ঘাত আমরা মারা যাব এবং পুরো জিনজাতি হুমকির মধ্যে পড়ে যাবে। আর আমাদের মূল মহারাজকে কি বলবো, সেটা তো অবশ্যই আমাদেরই দায়ভার, তাই না? এবং এই সম্পদ আমাদেরকে গচ্ছিত রেখে যেতে বলেছেন আমাদের প্রধান যে মহারাজ ছিল সেই সময়কার আমলে, সেহেতু আমাদেরকে প্রোটেকশন করতে হবে। তোমরা কাজ করো, দ্রুত বর্ডারে যাও এবং সমস্ত সেনাদেরকে অ্যালার্ট করে দাও। যদি কোনো অপশক্তি দেখেও ফেলে তাহলে যেন তারা সবসময় প্রস্তুত থাকে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য। আর আমি খুব দ্রুতই যানটা নিয়ে বেরিয়ে পড়ছি। ভেবেছিলাম কালকে যাব, তবে না, আমরা আজকেই সফরে বের হব। তুমি দ্রুত যাও। ইদ্রা ওদিকে চলে গিয়েছে, এদিকে ফিদরা এবং মনসুর দুজনে চলে গেল দক্ষিণের দিকে। সমস্ত সেনাদেরকে জানাতে হবে। খানিকটা পথ যাওয়ার পরে ফিদরা বলল কি যে, মনসুর, তুমি সেনা দলে যাও এবং সেনা অধ্যক্ষে গিয়ে সেখানে সেনাকে সমস্ত কিছু বলো, আর হচ্ছে গিয়ে সেনাপতিকে ডাকো, ডেকে সমস্ত ঘটনা বলো এবং সেনাদেরকে সবসময়ের জন্য প্রস্তুত থাকতে বলো, কারণ যে কোনো সময় হামলা হতে পারে, সেটা আমরা আন্দাজ করছি, নাও হতে পারে, কিন্তু আমাদেরকে সবসময় অ্যালার্ট থাকতে হবে। কি বলেছি বুঝতে পেরেছো? একথা বলতেই মনসুর বলল, জি ঠিক আছে। তাই বলে সে সেনানিবাসের দিকে চলে গেল, যেখানে সমস্ত সেনারা রয়েছে এবং সেনাপতি খুদ সেখানে রয়েছে। মনসুর খুবই সাহসী একজন যোদ্ধা।
তার কাছে যুদ্ধ কোনো বিষয় না। সে একাই 100 জন জিনের শক্তি তার নিজের মধ্যে নিয়ে কাজ করতে পারে। তারপর সে ওদিকে চলে গেল। ওদিকে মহারাজ সে বলল কি যে বাহনটা দ্রুত রেডি করো। তলব করলো উপদেষ্টাকে, কারণ উপদেষ্টা এবং সমস্ত মন্ত্রীবর্গকে নিয়ে আশেপাশের রাজ্যগুলোতে দ্রুত যেতে হবে এবং তাদেরকে জানাতে হবে তাদের এই সংকটপূর্ণ অবস্থার কথা। তাদের এখান থেকে দ্রুত প্রস্থান করতে হবে। কি হয় না হয় সেটা সম্পর্কেও বিস্তারিত জানাতে হবে তাদেরকে, না হলে হয়তো বিপদ আছে সামনে। খানিকক্ষণ বাদে দুজন জিন এসে বলল, মহারাজ আপনার গাড়ি বহর রেডি, সমস্ত কিছু প্রস্তুত। আমরা খবর পাঠিয়েছি, উপদেষ্টা সাহেব খুব দ্রুত চলে আসবেন এবং আসার পথে না হয় ওনাকে নেওয়া যাবে, আর না হয় ওনাদের বিল্ডিংয়ের দিকে যাই। মহারাজ বললেন না, কিছুক্ষণ অপেক্ষা করো, ও চলে আসবে। আর দেখি ও না হলে তো যাওয়া যাবে না। সব মিলিয়ে আমাদের সঙ্গে মনসুরকে নিয়ে নাও। যাওয়ার পথে সেনা অধ্যক্ষে যাবা এবং সেখানে গিয়ে মনসুরকে নিয়ে নেবা, কারণ একজন ভালো সেনা আমাদের দরকার। আর ইজরাফিজা তো অন্যদিকে কাজে রয়েছে। সব মিলিয়ে এখন কি হবে কিছু তো বুঝতে পারছি না। বেশ খানিক্ষণ পরে উপদেষ্টা চলে আসলেন, মুনতাহার বাবা। তারপর তারা সেই ইনভিজিবল বাহনে চড়ে বসলেন। বেশ খানিক্ষণ পর সেই গাড়িটা স্টার্ট দিয়ে আকাশে ভাসতে লাগলো এবং উপরে উঠে পশ্চিমের দিকে যেতে লাগলো। আচমকা স্বপ্নপুরীর বিকিরণ দেখে সেনাপতি কাপকা হঠাৎ করে চমকে উঠল। পাদ্র সেনাপতি কাপকা এটা এর আগেও অসংখ্য বছর আগে একবার দেখেছে। আবার সেরকম দৃশ্য তার চোখে ভেসে উঠল। সে আচমকা দেখে সত্যি বেশ খুশি হয়ে গেল, কারণ এটা খুশি হওয়ার মতোই একটা কাণ্ড। আচমকা সে সেই রাজ্যটাকে আবার হারিয়ে ফেলেছে। তার মানে বোঝা যাচ্ছে এই জিনিসটা এখানে কোনো একটা জায়গায় আছে। সে তার দৈব্য শক্তি দিয়ে সমস্ত জায়গা স্ক্যান করতে লাগলো এবং যখন সে তার দৈব্য শক্তি অ্যাপ্লাই করছিল, ঠিক তখন আকাশ থেকে একদল কালো ছায়া তার শরীরের উপর ভর করলো এবং সে দেখতে পেল যে বর্ডার দেখা যাচ্ছে এবং ভেতরের সমস্ত কিছু সে দেখতে পাচ্ছে। তার মানে এই জিনিসটা এখানে রয়েছে। স্বপ্নপুরের একটা দুর্বলতা রয়েছে, যদি কেউ এটার লোকেশন ট্র্যাক করে ফেলে, এটার বর্ডারের কাছে দাঁড়িয়ে সে চাইলেই সেই জিনিসটাকে দেখতে পারবে। অনেকটা ব্রেনের মতো, যে কোনো একটা জিনিস যদি দেখে ফেলা হয় সেই জিনিসটার প্রতিচ্ছবি ব্রেন থেকে যায় না। ঠিক তেমনই পাদ্রোর সেনাপতি কাফকা এটা দেখে বুঝে ফেলেছে যে এই জিনিসটা এখানে আছে। খুব দ্রুতই সেনা নিয়ে আসতে হবে এখান থেকে, কারণ এরা যে কোনো মুহূর্তে যদি জানতে পারে যে আমরা দেখে ফেলেছি, তাহলে তারা এখান থেকে নির্ঘাত পালিয়ে যাবে এবং সম্ভবত তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। সেনাপতি কাফকা খুব দ্রুত সেখান থেকে প্রস্থান নিল এবং ঝড়ের বেগে আগুনের গতিতে ছুটতে লাগলো তার নিজের রাজ্যে, তার মহারাজ পাদ্রোর কাছে পূর্ণ খবর দেওয়ার জন্য। স্বপ্নপুরীর রাজা, উপদেষ্টা এবং সকলে মিলে সেনানিবাসে যাওয়ার পর সেখান থেকে মনসুরকে নিয়ে তারা সীমানার বাইরে বেরিয়ে গেল। তারা যে গাড়িতে যাচ্ছে সেই গাড়িতে বাইরে থেকে তাদেরকে দেখতে পাবে না কেউ এবং কোনো জিনও তাদেরকে দেখতে পাবে না, মানুষ তো দূরের কথা। সর্বপ্রথম তারা তাদের মূল রাজ্য থেকে বেরিয়ে দক্ষিণের সুদু নামের যে রাজ্য আছে সেই সুদু নামের রাজ্যে গেল এবং সেখানে প্রবেশ করার পরে তাদেরকে সবাই সাদরে আমন্ত্রণ জানালো। হঠাৎ করে সেখানকার রাজা স্বপ্নপুরীর রাজাকে দেখিয়ে অবাক হলো। বলল কি যে, আরে ভাই সাহেব, আপনি এখানে? আপনাকে কত বছর দেখি না, আপনি তো স্বপ্নপুরী থেকে বেরই হন না, আর ওইখান থেকে আমাদের তো যাওয়ারও কোনো অনুমতি নেই। সব মিলিয়ে আপনাদের সঙ্গে দেখা হওয়াটা একটু দুষ্কর বিষয়। তবে গরিবের বাড়িতে এত বড় হাতির পাড়া কীভাবে, কিছু তো বুঝতে পারলাম না। তখন স্বপ্নপুরীর রাজা বললেন, আমরা এখান থেকে প্রস্থান নিচ্ছি আর আমরা দূরের কোথাও সরে যাচ্ছি, কারণ আমাদের লোকেশন মেবি পাদ্র এবং তার দলবল পেয়ে গিয়েছে এবং তারা আমাদেরকে খুব দ্রুতই ধরে ফেলবে, যেটা কিনা আমাদের জন্য হুমকি স্বরূপ। সেহেতু আমাদেরকে এখান থেকে খুব দ্রুত পালাতে হবে। আর আরেকটা বিষয় হয়েছে, গতকালকে আমাদের স্বপ্নপুরী সম্পূর্ণভাবে রেজিস্টার করতে গিয়ে কোনোভাবে দেখা দিয়ে ফেলেছিল। যদি বাইরের কোনো জিন দেখে ফেলে সেটা, তাহলে সেটা হবে একটা আমাদের জন্য হুমকি স্বরূপ, যার কারণে আজ রাত্রেই আপনাদের সঙ্গে জরুরি বসতে হলো। তা না হলে আমরা এখান থেকে আজকে রাতেই চলে যেতাম, আর কালকে আমাদেরকে বের হতে হবে, যার কারণে আপনাদেরকে জানিয়ে যাচ্ছি। এবং আমরা আপনাদের সঙ্গে অবশ্যই বৈঠকে বসবো, আবার আমি এখানে আবার আসবো আপনাদের সঙ্গে কথা বলতে। তবে এখন বেশি কথা বলতে পারছি না, চলে যেতে হবে আমাদেরকে, বাকি 4 জায়গাও আমাদেরকে যেতে হবে। তখন তিনি বললেন যে, আপনার হয়ে আমরাই তো সব জায়গায় বলে দিতে পারি, এতটুকু কথাই তাই তো, সেটা না হয় আমরাই করে দিচ্ছি। আপনি এইসব বিষয় নিয়ে একদমই মাথা ঘামাবেন না, আমরা সব কিছু সুন্দরভাবে করে ফেলবো, ঠিক আছে?
তিনি বললেন, না, তাদের সঙ্গে অনেক বছর দেখা হয় না, দেখা করে একবার যাই, আপনার সঙ্গে দেখা হলো। তখন সেই রাজা বললেন যে, আচ্ছা ঠিক আছে, তবে কিছু মুখে দিয়ে যান। তখন স্বপ্নপুরীর রাজা বলল, আসলে এইখানে আমাদেরকে বেশিক্ষণ সময় দেওয়ার মতো সময় আমাদের হাতে নেই, খুব দ্রুত আমাদেরকে এইখান থেকে সরে যেতে হবে, না হলে আমরা খুব বিপদে পড়তে চলেছি। তারপর তিনি আর বেশি কথা বাড়ালেন না। সেইখান থেকে এতটুকু কথা বলে তারপর তারা আবার বাহনে চড়ে বসলেন। বড়ে তারা উত্তরের দিকে যেতে শুরু করলেন, কারণ সেখানে আরও বেশ কয়েকটা রাজ্য তাদেরকে ঘুরতে হবে এবং তাদেরকে বলতে হবে যে যেভাবেই হোক যদি কোনো প্রতিকূল পরিবেশ দেখেন, যে কোনো ঝামেলা হয়েছে বা আদতেও আমাদের সরে যাবার আগেই যুদ্ধ হয়েছে, তাহলে আপনারা আগে আমাদেরকে যেভাবে সাহায্য করেছিলেন এবারও ঠিক সেরকমভাবে আমাদেরকে সাহায্য করবেন, বলুন করবেন? এই কথা বলতে তেনারা তখন বললেন, জি হ্যাঁ, অবশ্যই করব, কেন করব না, আপনারা আমাদের কত উপকার করেছেন, আর সবসময় যে কোনো বিপদে আপনাদেরকে আগে পাশে পেয়েছি, সব মিলিয়ে আপনারাই আমাদের সব কিছু। তারপর সেইখান থেকে বিদায় নিয়ে তারা চলে গেল দক্ষিণের সেই অন্য রাজ্যের দিকে। উপদেষ্টার আদেশে মাফদা এবং বাকি সব সেনারা সকলকে জানিয়ে দিয়েছে যে আমরা আগামীকালই এইখান থেকে প্রস্থান করব, সকলে সমস্ত কিছু নিয়ে রেডি থাকবেন। আগামীকাল সূর্য ওঠার আগে আগেই আমরা এইখান থেকে বেরিয়ে পড়ব এবং আমাদেরকে যেতে হবে নর্থ আটলান্টিসে, আর্কটিক সাগরের একদম মাঝখানে। সেখানেই আপাতত আমাদের নিরাপদ স্থান রয়েছে। এগুলো দেখে গ্রামবাসীর বেশ কয়েকজন বলে উঠল যে আর কত এসব শয়তানদের থেকে আমাদের দূরে সরতে হবে। আমরা একটা সম্পদশালী গ্রহের মধ্যে বসবাস করেই পড়েছি বিপদে, এটাকে নিয়ে নানান সময় নানান জায়গায় যেতে হয়। তবে এইটা ভালো করেছে আমাদের পূর্বপুরুষরা যে এটাকে একটা বাহন স্বরূপ বানিয়ে ফেলেছে এবং এই সম্পূর্ণ রাজ্যের সুরক্ষা সেই জিনিসটাই আমাদেরকে করে থাকে, যেটা কিনা আমাদের জন্য অনেক ভালো এবং সব মিলিয়ে আমরা বেশ ভালো আছি এইখানটায়। কিন্তু আচমকা এরকম একটা জিনিস ঘটলো কিভাবে? তারা কিভাবে জানতে পারলো যে আমরা এখানে আছি? গ্রামের একজন আরেকজনকে বলতে লাগলো। গ্রামের পর গ্রাম শুধুমাত্র এসব কথাই হচ্ছে। একদম ওপর থেকে সেই শব্দ ভেসে আসলো যে আমরা আগামীকালকের মধ্যে এখান থেকে রওনা দিব, আপনারা সকলে প্রস্তুত হন। যদিও এই জিনিসটা যেখানেই যাবে তাতে তাদের কোনো যায় আসে না, কারণ তাদের ঘর বাড়ি সমস্ত কিছু আগের মতোই থাকবে, শুধুমাত্র ঠিকানা পরিবর্তন হবে, এক পাশ থেকে অন্য পাশে যাবে তারা, সেই জন্যই, আর কোনো কিছু বিশেষ কিছু না। তারা ওইখান থেকে সবাই সরে গেল এবং বলল যে আর ভালো লাগে না, এরকমভাবে কিছুদিন পর পর আর যদি যুদ্ধ লাগে তাহলে তো অন্যরকম একটা পরিস্থিতির মধ্যে যাবে। ইদ্রা এবং ফিদরা দুজনে মহলের বাহিরে দাঁড়িয়ে আছে, কখন মহারাজ আসবেন আর তাদেরকে সমস্ত রিপোর্ট দিবেন যে তারা যাবার জন্য একদমই প্রস্তুত। তারা মহারাজের গাড়ি বহরের জন্য অপেক্ষা করছে, কিন্তু মহারাজ কখন আসবে সেটাই তারা জানে না, তবে তারা এখানেই দাঁড়িয়ে থাকবে। ওদিকে সেনাপতি সেও বলেছে যে আমরা সকল কিছুর জন্য প্রস্তুত এবং সমস্ত সেনাদেরকে সে তৈরি করে রেখেছে, রাজ্যের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে এবং এই রাজ্যের সমস্ত জেনেরা অনেক শক্তিশালী, যদিও মাফদা এবং অন্যান্য সমস্ত শয়তান রাজ্যের কাছে তারা মোটেই কোনো শক্তিশালী জিনিস না। বিশেষ করে পাদ্র শক্তির কাছে তার শক্তি একদমই খারাপ এবং পাদ্র যে শক্তি বহন করে আছে সেই শক্তি অন্যান্য যে কোনো জিনিসের কাছ থেকে অনেক বেশি এবং সেই জন্য পাদ্র এই রাজ্য খোঁজার জন্য অনেক কিছু করেছে। পাদ্রর কাছে রয়েছে অলৌকিক শক্তি, যা কিনা যে কোনো ভালো রাজ্যকে একদম ধ্বংসলীলায় করে গুড়িয়ে ফেলতে পারে। বিশেষ করে এই স্বপ্নপুরীর রাজ্য সে খুঁজে পেলে মাত্র কয়েক সেকেন্ড লাগবে এই স্বপ্নপুরীর রাজ্যের সমস্ত কিছু তার গুড়িয়ে ফেলতে। সে বড় বড় চোখ করে তাকিয়ে থাকলো অন্যান্য সকলের দিকে। সেনাপতি কাফকা তার রাজ্যের বর্ডার পেরিয়ে খুব দ্রুত গতিতে তার রাজ্যের ভিতরে ঢুকে গেল। তার দ্রুত গতিতে আসা দেখে সেখানকার রক্ষীরাও ভয় পেয়ে গেল যে সেনাপতি এত দ্রুত কেন আসছে আর কি হয়েছে। তার মধ্যে অন্যরকম একটা জোশ দেখা যাচ্ছে। সে খুব দ্রুততার সঙ্গে আগুনের সেই নদী পার হয়ে লাভার উপর দিয়ে রাজমহলের উপরে গিয়ে ল্যান্ড করলো এবং দৌড়াতে দৌড়াতে উপরের কক্ষে যেখানে মহারাজ শুয়ে থাকেন সেইখানে তিনি ছিলেন। মহারাজ তখন সঙ্গম কাজে ব্যস্ত ছিল কোনো নারী জিনাদের সঙ্গে। তখন তিনি রেগে গেলেন, বলেন কি যে তোমাকে না এখানে আসতে নিষেধ করেছি আমার এই সময়ে, তুমি কেন আসলে এখানে? তখন সেই সেনাপতি বলল যে মহারাজ, যে খবর নিয়ে এসেছি তাতে করে আপনার এই সমস্ত কিছুর থেকে অনেক বেশি এবং আমাকে পুরস্কৃত করার জন্য আপনি উঠে পড়ে লাগবেন, ঠিক তেমনই খবর। মহারাজ সঙ্গে সঙ্গে উঠে বললেন, কি ব্যাপার, কি খবর নিয়ে এসেছো? পাদ্র তখন আবার উঠে বলল, বলো বলো কি খবর নিয়ে এসেছো? সেনাপতি তখন বললেন, মহারাজ পেয়ে গিয়েছি,
আমাদের আসল সাম্রাজ্য পেয়ে গিয়েছি, স্বপ্নপুরীর সন্ধান পেয়ে গিয়েছি। তখন পাদ্রবাবু জানালো, কিভাবে পেলে সেটা, কোথায় সেটা? দ্রুত সকলকে খবর দাও, আমরা দ্রুত সেখানে আক্রমণ করব, নাহলে ওরা ওদের লোকেশন দ্রুত পরিবর্তন করে ফেলবে। তুমি কি দেখেছো কোথায় সেটা? আর তোমাকে দেখতে কি তারা দেখে ফেলেছে? অবশ্য তাতেও কোনো লাভ নেই, কারণ একবার যদি আমি সেই আস্তানার ঠিকানা পেয়ে যাই, তাহলে তারা সেখান থেকে কোনোভাবেই বের হতে পারবে না। এর আগে একবার তাদের ওখানে হামলা করেছিলাম, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। তারা সেখান থেকে পালিয়ে বাঁচতে পেরেছিল, কিন্তু এবার আর পালিয়ে বাঁচতে পারবে না, কারণ এবার আমার সেনা এবং আমার সম্পদ সব কিছুই বেশি, যা কিনা আমি তাদের ওইখান থেকে নিয়ে আরও বেশি শক্তিশালী উঠব। পাদ্রর সমস্ত শক্তিই রয়েছে, তবে তার অমর হওয়া এবং তার অন্যান্য সমস্ত কিছু থেকে নির্জীব হওয়া এবং অন্যান্য সকল জিনিসদের থেকে পাওয়ারফুল হওয়ার জন্য শুধুমাত্র প্রয়োজন ওই স্বপ্নপুরীর স্বচ্ছ রস, এবং সেই রস পেলেই একমাত্র সে হয়ে উঠবে এই পুরো বিশ্ব সাম্রাজ্যের রাজা, এবং সে পুরো বিশ্ব সাম্রাজ্য শাসন করতে পারবে। অন্যান্য অবশ্য অনেক জিনেদের এই জিনিসটার প্রতি লোভ রয়েছে, তবে পাদ্রর একটু বেশি, কারণ পাদ্র এই জিনিসটা নিয়ে অনেক খোঁজাখুঁজি করেছে। সেই ছোটবেলা থেকেই এইটা নিয়ে তার ছিল এক অধীর আগ্রহ। সে ছোটবেলা থেকেই জানতো স্বপ্নপুরী নামে একটা জায়গা আছে, যে জায়গাটা জিনেদের শক্তি বাড়ানোর উৎস। ছোটবেলায় যখন পাদ্রর জন্ম হয়েছিল, তখন পাদ্র জন্মেছিল তার অন্যান্য ভাইদের থেকে অনেক অস্বাভাবিক এবং অনেক দুর্বলভাবে, যার কারণে তার বাবা তাকে সবসময় অবহেলা করত। সে এইসব জিনিস দেখে তার প্রতি হিংসা জমাতো, কারণ হচ্ছে সে এই রাজ্যেরই তো রাজপুত্র, তাই না? আর সে যুবরাজ, তার অন্যান্য ভাইদের মতো তারও ইচ্ছা করত সকলের অনুগ্রহ পেতে। তবে তার বড় ভাই যে ছিল, সে সকলের অনুগ্রহ পেত, এবং পরবর্তীতে তার বাবা এই রাজ্যের সমস্ত দায়ভার তাকে দেয়। কিন্তু তাকে তার বড় ভাইকে দেওয়ার পরে সে অনেক হিংসা করে যে তার বড় ভাইকে কেন রাজ্যের দায়ভার দিল। তখন এই রাজ্য অনেক ভালো ছিল, এবং এত নোংরা, এত পিচাসী এবং খারাপ কাজ এই রাজ্যে কখনো হতো না। পাদ্র তখন খুবই দুর্বল ছিল। একদিন তিনি গৃহত্যাগ করলেন। তার বাবা মারা গেলেন মাঝখানে, কিন্তু তার বাবা তাকে দেখতে আসলো না, কারণ তার বাবা মারা যাওয়ার পরে তার প্রতি ছিল ভীষণ ক্ষোভ। সে এক পাহাড়ে গিয়ে তপস্যা করতে লাগলো, এবং সেইখান থেকে সে যেভাবেই হোক কোনো এক শক্তি এবং কোনো এক কিছুর উৎস খুঁজে পেল, এবং সেই উৎস থেকেই সে হয়ে উঠল আগের থেকে অনেক বেশি শক্তিশালী। কোনো এক জিন, সম্ভবত ইবলিশ শয়তানের কৃপায়, ইবলিশ শয়তানের কোনো একটা উপকার করেছিল সে, এবং সেই অনুগ্রহ থেকেই পাদ্র হয়ে উঠল মহাশক্তিশালী। তবে পুরোপুরি না, পুরোপুরি হতে হলে তাকে প্রয়োজন সেই স্বপ্নপুরীর এক ফোঁটা রক্তরস, যে রক্তরস তাকে করবে সজীব এবং অন্যান্য যে কোনো জিনেদের থেকে শক্তিশালী, এবং সে চাইলে তখন শয়তানের বিরুদ্ধেও যে কোনো কিছু করতে পারে। শয়তান হচ্ছে তাদের আদি পিতা, এবং সে আদি পিতার বিরুদ্ধে সে যখন ষড়যন্ত্রের জন্য লিপ্ত হলো, তখন বোঝা যায় পাদ্র কী পরিমাণ খারাপ এবং অন্য গ্রহের একটা জিন। পাদ্র যখন সেই বিশেষ অনুগ্রহ পেয়ে তার নিজের রাজ্যে ফিরে আসলো, তখন সে বেশ শক্তিশালী। রাজ্যে আসার পরে সে বেশ খানিকটা তাণ্ডব চালালো চারিদিকে, বিশেষ করে তার বড় ভাইকে হত্যা করলো। হত্যা করে সেই সিংহাসনের দায়ভার সে গ্রহণ করলো। সিংহাসনের দায়ভার গ্রহণ করার পরে তাকে অনেকেই হত্যা করতে এসেছে, বিশেষ করে এই রাজ্যের অনুসারী এবং ভালো জিন যারা আছে। পরবর্তীতে পাদ্র একটু একটু করে হয়ে উঠল নৃশংস এবং খারাপ জিনেদের এক ধরনের কালো জাদুর আস্তানা। এই রাজ্য ভরে উঠল খারাপ যত কিছু আছে সেই সব কিছুর আস্তানা। পাদ্র একে একে গড়ে তুলল বিশাল সাম্রাজ্য, এবং সেই সাম্রাজ্য শুধুমাত্র কালো জাদু এবং ব্ল্যাক ম্যাজিকের, যেখানে কিনা সমস্ত তান্ত্রিকেরা শুধুমাত্র সেই জিনিসটা অসংখ্য বছর ধরে খুঁজে বেড়াচ্ছে। আজকে থেকে 300 বছর আগে তখন পাদ্র যুবক, তার ছিল অসীম ক্ষমতা, যে ক্ষমতা দিয়ে সে চাইলে সমস্ত কিছু করতে পারত, তবে ইবলিশের সঙ্গে সে পারত না। আর খারাপ যত জিন ছিল, বিশেষ করে ওই সময় সব থেকে বড় জিন, তার সঙ্গে সে পারত না, কারণ তার শক্তি ছোটবেলা থেকেই কম। ইবলিশ তাকে যে শক্তি দিয়েছিল সেটা যথেষ্ট ছিল না। তার পুরোপুরি শক্তি পেতে হলে, এই পুরো বিশ্ব সাম্রাজ্যের সম্রাট হতে হলে তাকে প্রয়োজন সেই স্বপ্নপুরীর এক ফোঁটা রক্তরস, যা কিনা তাকে সমৃদ্ধ করবে। সেটা যদি সে পেতে পারে, তাহলে সে হয়ে উঠবে এক অন্যরকম জালিম নেতা এবং ডার্ক ওয়ার্ল্ডের এক অনন্য জিন। পাদ্রর পিঠের কাছে রয়েছে 4টা বড় বড় বিশাল আকৃতির সাপের মতো বিভিন্ন আকৃতির বড় বড় সাপ, যে কিনা সবসময় সবাইকে ভয় দেখিয়ে বেড়ায়।
পাদ্রর পিছনে সেই জিনিসটা এমনভাবে লাগানো, সে নিজে ব্ল্যাক ম্যাজিক এবং অন্যান্য সব তপস্যার মাধ্যমে জিনিসগুলো লাগিয়েছে কোন এক সাপ থেকে। শুধুমাত্র তাই নয়, পাদ্রর জিহ্বা অনেকটা সেই মাটির ওরম পোকার মতো, যার দাঁত রয়েছে প্রায় 1000 খানেক। সে যখন তার মুখটা খোলে তখন বিশ্রী সেই মুখ দিয়ে শত শত কিলবিল করা সেই পোকাগুলো বেরিয়ে আসে মানুষকে খাবার জন্য। মানুষগুলো এগুলো দেখে চমকে যায়। পাদ্রর এরকম ভয়াবহ বর্ণনা শুনে যে কেউ চমকে যাবে, এবং তার হাতে যদি এই বিশ্বরাজ্য পড়ে তাহলে নিশ্চয়ই সে এই বিশ্বরাজ্যকে একদম ধ্বংস করে ছাড়বে। সঙ্গে সঙ্গেই পাদ্র আদেশ দিল যে তোমরা যেখানে যা কিছু আছো সমস্ত কিছু নিয়ে দ্রুত সেই রাজ্য ঘেরাও করো। সে রাজ্য অবশ্যই পালানোর চেষ্টা করবে। আমাদের যেসব দূত আছে তারা কি সেখানে গিয়ে খোঁজখবর করেছে? খানিকক্ষণ বাদে সেখানে 2 জন দূত এসে উপস্থিত হলেন। তারা একদম কুচকুচে কালো এবং তার গায়ে পরনে হচ্ছে কি এক ধরনের কালো পোশাক। তারা এগিয়ে আসলো, এগিয়ে এসে বলল, মহারাজ পাদ্র, খবর আছে। আমরা গোপন সূত্রে খবর পেয়েছি যে অতি সত্বর স্বপ্নপুরীর মহারাজ এই সমস্ত কিছু নিয়ে এখান থেকে প্রস্থান করবে, এবং এটা খুবই গোপন এবং সেন্সিটিভ খবর। আমরা খুব সহজে এটা বের করে ফেলতে পেরেছি। আপনারা যদি কোনো কিছু করতে চান তাহলে খুব দ্রুত সেখানে করে ফেলুন, নাহলে কিন্তু তারা খুব শীঘ্রই এখান থেকে পালিয়ে যাবে। তখন কিন্তু আর কিছু করার থাকবে না, সেহেতু যা করার খুব দ্রুতই করে ফেলুন। পাদ্র তখন বলল, এখনই সময়, দ্রুত যাও, সমস্ত রাজ্যে জানিয়ে দাও যে আমরা খুব শীঘ্রই এখান থেকে হামলা করতে যাব স্বপ্নপুরীতে। সেই দিন আসতে চলেছে যে দিন এত বছর ধরে আমি স্বপ্ন দেখেছি। তাহলে কি এবার সত্যি সত্যিই আমি সেই জিনিসটি পেয়ে যাব? রাজ্যের চারিদিক থেকে সিংগাই ফু পড়তে লাগলো। তার মানে সমস্ত সেনাদেরকে প্রস্তুত হওয়ার জন্য বলা হয়েছে। রাজ্যের শেষ প্রান্তে বিশাল এক মাঠ প্রান্তরে 2 জন সেনা একে অন্যের সঙ্গে কথা বলাবলি করছে। আবার এখন যুদ্ধে যেতে হবে, কি এক অসহ্যকর বিষয় বলতো। অন্য একটা জিন বলে উঠল, হ্যাঁ, কিছু করার নেই। যবে থেকে আমাদের এই পাদ্র মহারাজ আমাদের শাসনভার এসেছে, জীবনটাকে একদম অতিষ্ঠ করে তুলেছে। এখন যদি সেই স্বপ্নপুরীর সেই রক্তরস যদি সে পেয়ে যায় তাহলে তো সে হয়ে উঠবে বিশ্ব সম্রাট। তখন তো পুরো বিশ্বের উপর নিয়ন্ত্রণ করবে। জিনিসটা ভালো হবে না। তার ভাই যখন সিংহাসনে ছিল তখন কত আরামসে ছিলাম আমরা, তাই না? কিন্তু এখন আসলে সেটা কিছু করার নেই। চল, যুদ্ধে যেতে হবে, আমাদের সেনাপতি ডাকছে। সম্ভবত পাদ্র নিজেই মূল যে ফটক আছে সেই ফটকে এসে ভাষণ দিবে, সেটাই তো বলল। কারণ একটু আগে এসে ঢেরা পিটিয়ে সমস্ত রাজ্যে বলা হয়ে গিয়েছে যে যত সেনা আছে সমস্ত সেনা বহর তৈরি করো, আমরা খুব দ্রুতই স্বপ্নপুরীকে হামলা করতে যাব, আর আমাদের আশেপাশের যত অঙ্গরাজ্য আছে তাদেরকে নিয়ে চলো। যদি কোনো ব্যাকআপ ফোর্স লাগে তারা সেগুলো করবে। আর মশা মারতে নিশ্চয়ই কামান ত্যাগ করা লাগবে না, কারণ তারা খুবই নরম এবং সেন্সিটিভ। তাদেরকে অল্প একটু ধাক্কা মারা মাত্রই তারা সমস্ত কিছু দিয়ে দিবে। আমার মনে হয় না যে তারা যুদ্ধে লিপ্ত হবে, কারণ যুদ্ধে লিপ্ত হলে তাদের স্বপ্নপুরী ধ্বংস হবে। আমাদের তার স্বপ্নপুরীর দরকার নেই, স্বপ্নপুরীর সেই রক্ত রসটা দরকার, যে কিনা আমি আমার নিজের মতো করে পেতে চাই। মহারাজ পাদ্র আকাশের একদম উপরে উঠে গিয়েছে। আকাশ পুরো সম্পূর্ণ কালো, এবং চারিদিকে তার পাশে সেই সাপগুলো বাইরের দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং সে বড় একটা নিঃশ্বাস ফেলল। নিঃশ্বাস ফেলতেই সমস্ত সৈন্যরা চুপ হয়ে গেল, কারণ পাদ্র যেখানে নিঃশ্বাস ফেলে সেখানকার গাছ পর্যন্ত মারা যায়। এই অঞ্চলে কোনো গাছপালা নেই, শুধুমাত্র ধুধু মরু প্রান্তর আর বড় বড় পাথরে জমি, শুধুমাত্র পাদ্রর জন্য হয়েছে। এবং পাদ্রর হাতে যদি কোনোভাবে সে মহামূল্যবান জিনিসটি পড়ে যায় তাহলে কি হবে? পাদ্র সকলের উদ্দেশ্যে বলতে লাগলো, আমার প্রিয় শয়তানের চেলারা, তোমরা জানো যে স্বপ্নপুরীর খোঁজ আমি বহু বছর ধরে করছি। ফাইনালি সেই জিনিসটা আমি পেয়ে গিয়েছি। তোমরা জানো যে তোমরাই আমাকে সেই জিনিসটি এনে দিতে পারবে। আমরা যাচ্ছি যুদ্ধ করতে স্বপ্নপুরীর সঙ্গে, যদিও তাদের সঙ্গে যুদ্ধ করার কিছু নেই, কারণ তারা আমাদের সঙ্গে কিচ্ছু পারবে না। আমরা অনেক শক্তিশালী এবং অন্যান্য যে কোনো জিনেদের থেকে অনেক বেশি পারি আমরা, তো সেহেতু আমরা তাদেরকে খুব সহজে হারিয়ে দিতে পারবো, আর ওই জিনিসটা আমরা খুব সহজেই পেতে পারবো। আমার তো সেটাই দরকার, যেটা কিনা আমি চাচ্ছি। তাহলে সকলে প্রস্তুত হও, আর যার যা গাড়ি বহর প্রস্তুত করার সমস্ত কিছু নিয়ে তৈরি হও। দূর দূরান্তে বিশাল আকৃতির বড় বড় কালো পাখি নিয়ে প্রায় কয়েকটা জিন উড়ে আসলো মহারাজ পাদ্রর কাছাকাছি। বলল কি যে, মহারাজ, আমার সমস্ত সেনা প্রস্তুত এবং তারা যাওয়ার জন্য রেডি। আমি কি তাহলে সেনাপতির অপেক্ষা করব, তার ফু দেওয়ার অপেক্ষা? তখন মহারাজ পাদ্র বলল, অবশ্যই, আমি বাহিরে বের হচ্ছি, তোমরা আগে সেখানে গিয়ে অবস্থান নাও।
আমি ভেতর থেকে সমস্ত কিছু নিয়ে প্রস্তুতি নিয়ে তারপর বড় গাড়ি নিয়ে সেনাপতিকে নিয়ে আসছি, তোমরা চলে যাও সকলে। তারপর আস্তে আস্তে সকল জিনেরা আকাশ কালো করে উপরে উঠে গেল এবং সমস্ত আকাশ যেন ধুধু মরুভূমির মতো কালো হয়ে গেল সমস্ত জিনেরা আকাশে, এবং তারা উঠতে শুরু করলো আটলান্টিক মহাসাগরের দিকে, স্বপ্নপুরীর কাছাকাছি, যেখানে কিনা রয়েছে স্বপ্নপুরী, এবং সেই স্বপ্নপুরীর উপর তারা হামলা করতে চলেছে। বাকি 3টা রাজ্য ঘুরে সবার শেষের রাজ্য থেকে তারা দ্রুত বাড়িতে ফেরার জন্য তাদের গাড়িতে উঠে রওনা দিলেন। সমস্ত সর্দারদের সঙ্গে কথা বলা হয়ে গেছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তাদেরকে সাহায্য করবে, কারণ এখান থেকে চলে যাওয়ার জন্য তো অবশ্যই তাদেরকে একটু সময়ের প্রয়োজন আছে। যার কারণে সকলকে বলে গেল, যদি কোনো প্রতিকূল পরিস্থিতি দেখো তাহলে অবশ্যই হেল্প করার জন্য কিন্তু এগিয়ে আসতে হবে। সেটা বলে সে তার গাড়ি নিয়ে স্বপ্নপুরীর দিকে রওনা দিল। উপদেষ্টা এবং মহারাজ পাশাপাশি বসে আছেন। তখন উপদেষ্টা বলে উঠল, মহারাজ, আমাদের বোধহয় আর দেরি করা ঠিক হবে না, যেভাবে হোক আমাদেরকে এখান থেকে খুব দ্রুত প্রস্থান নিতে হবে, তারপর একটা নিরাপদ জায়গায় আমাদের সম্ভবত আস্তে আস্তে এখান থেকে সরে গেলেই ভালো হয়, কি বলেন? মহারাজ তখন বলেন, হ্যাঁ তুমি ঠিক বলেছ, আমরা ফিরেই রওনা দিব, আমরা বেশি দেরি করব না। মহারাজ তখন খেয়াল করলেন তাদের পেছনে, মহারাজদের গাড়ি তো দেখা যাচ্ছে না, তাদের পেছনে অসংখ্য কালো আকাশ একদম তাদের দিকে ধেয়ে আসছে, মনে হচ্ছে কালো রঙের কোনো কিছু তাদের দিকে ধেয়ে আসছে। তখন উপদেষ্টা বুঝতে পারলেন, মহারাজ বিপদ তো ঘটে গিয়েছে। তখন মহারাজ বললেন, কি হয়েছে? আপনার পেছনে দেখুন, সম্ভবত এরা পাত্র সৈন্য এবং আমাদের লোকেশন যেভাবেই হোক ওরা পেয়ে গিয়েছে, আমাদেরকে দ্রুত মহারাজের রাজ্যে ফিরে যেতে হবে, তাড়াতাড়ি চলুন, স্বপ্নপুরীতে ফিরে যেতে হবে এবং স্বপ্নপুরীতে ফিরে দ্রুত গাড়ি স্টার্ট দিয়ে ওইখান থেকে চলে যেতে হবে, কারণ আমাদের পুরো স্বপ্নপুরী সরিয়ে নেওয়ার জন্য যে সময় প্রয়োজন ততটুকু সময় আমাদের হাতে নেই। আমরা যতটুকু সরিয়ে নিয়ে যেতে পারি, যদি ওরা খুঁজে কোনোভাবে পেয়ে যায়, এই সৈন্যরা সম্ভবত খুঁজে পাবে না, কারণ আমি ওইখানে দূরে কাউকে দেখতে পাচ্ছি না, মহারাজ পাদ্রকেও না আর সেনাপতিকেও না, এই দুজন ছাড়া এই রাজ্যকে খুঁজে পাবে না, আর ওরা আটলান্টিসের উপর এসে ঘোরাঘুরি করবে, সে তো আমাদেরকে খুব শীঘ্রই এখান থেকে যেতে হবে। গাড়ির গতি অনেক গুণ বেড়ে গেল। বেশ খানিক্ষণ পর উড়ে তারা রাজ্যের ভিতরে প্রবেশ করে ফেলল। বর্ডারে ঢোকার সময় সমস্ত সৈন্যদেরকে বলল যে আমাদের লোকেশন ওরা ট্র্যাক করে ফেলেছে, আমাদের খুব দ্রুত এখান থেকে প্রস্থান করতে হবে, তোমরা বর্ডার গার্ডের সমস্ত রক্ষীরা একদম নিরাপদ ভঙ্গিতে থাকো, তোমরা কিন্তু কোনো অ্যাকশনে যাবে না, সেনাপতি যা বলবে তাই করবে, আর তোমরা সবসময় মনে রেখো বাইরে থেকে কোনো জিন কিন্তু আমাদেরকে দেখতে পায় না, যদি দেখতে পায় তাহলে আমাদের রাজ্যের চারপাশটা লাল হয়ে যাবে, আকাশ সীমানা একদম লাল হয়ে উঠবে, তোমরা যদি সেটা কখনো দেখতে পাও তবে মাত্র তোমরা ভেতর থেকে অ্যাটাক করবে, আর না হলে কখনোই করবে না, কারণ তারা বাইরে থেকে আমাদেরকে দেখতে পাবে না। তাই বলে মহারাজ সমস্ত জায়গায় এই খবর জানিয়ে দিতে বলল। তারা চলে গেল প্রাসাদের কাছে। প্রাসাদে যাওয়ার পর সেখানে দাঁড়িয়ে আছে ইদ্রা এবং ফিদরা। ইদ্রা তখন বলল, মহারাজ আমরা যাওয়ার জন্য প্রস্তুত, সমস্ত কিছু রয়েছে, আগামীকালকেই রওনা দিব, আপনাকে বলার জন্য এখানে রয়েছিলাম, আপনি এসেছেন। তখন আচমকা একটা বিকট আকৃতির শব্দ হলো, তার মানে বোঝা যাচ্ছে যে শয়তানের চেলারা নিশ্চয়ই আশেপাশে চলে এসেছে এবং তারা খুঁজে পায়নি, কিন্তু জোরে জোরে শব্দ করছে এবং শয়তানি সব আওয়াজ করছে। ইদ্রা ফিদার বুক কেঁপে উঠল, কারণ এই শব্দ সে এর আগেও শুনেছে। তখন মহারাজকে তিনি বললেন, সত্যি সত্যি কি খবর? মহারাজ তখন মাথা নাড়লেন। তখন ইদ্রা ফিদরা বলল, তাহলে আমি সমস্ত সেনাপতি এবং সকলকে অ্যালার্ট করে দিচ্ছি, তারা যেন খুব দ্রুত প্রস্তুত থাকে, আর আমাদের এখান থেকে খুব দ্রুত পালাতে হবে। ইদ্রা তুমি উত্তরে যাও, আর ফিদরা নিজে গেল দক্ষিণে। তারা চলে গেল সেই কক্ষে, যেখান থেকে তাদেরকে গাড়ি এক্ষুনি স্টার্ট দিতে হবে, এবং এখান থেকে দ্রুত না যেতে পারলে তাদের নির্ঘাত একটা বিপদ আছে, এবং যেভাবেই হোক দ্রুত পালাতে হবে। দ্রুত তারা নিচের দিকে চলে গেল। ওদিকে সৈন্য বহর নিয়ে এগিয়ে আসছে পাদ্র সৈন্য, তারা নিশ্চয়ই আশেপাশে ঘোরাফেরা করছে, এই রাজ্যের চারিপাশে তারা নিশ্চয়ই সমস্ত কিছু দেখতে পাচ্ছে না। ফিদরার সঙ্গে সঙ্গে গিয়েই সেই চাকতির ভেতরে সেই সবুজ পানীয় ঢালার সঙ্গে সঙ্গে চাকতিটা স্টার্ট হয়ে গেল, এবং স্টার্ট হয়ে পুরো রাজ্য একবার নড়ে উঠল, এবং নড়ে ওঠার পরে রাজ্যটা আস্তে আস্তে ভাসতে শুরু করলো। শুরুতে এই জিনিসটার গতি তেমন থাকে না, যার কারণে একটু সমস্যা হয়, তবে এই জিনিসটার গতি আস্তে আস্তে বাড়বে। ইদ্রা এবং ফিদরা খুব দ্রুততার সাথে এই জিনিসটা করলো, কারণ হচ্ছে তাদেরকে খুব শীঘ্রই এখান থেকে বেরিয়ে যেতে হবে। তারা এটা না করলে যেভাবে হোক পাদ্রর মুখোমুখি হলে তারা জীবনেও তাদের সঙ্গে পারবে না, কারণ তাদের শক্তি তেমন নেই। ওদিকে মুনতাহা তার নিজের ঘরে বসেছিল। আচমকা রাজ্যের এরকম পরিস্থিতি দেখে সমস্ত জায়গা দিয়ে বড় বড় পাখি উড়াউড়ি করছে, আর জিনেরা কেমন যেন এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাচ্ছে,
কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। ততক্ষণে বেলাল ঘুমিয়ে আছে। বেলালের ঘুম যেন ভাঙছেই না, আর বেলালের শরীর কেমন যেন ফুলে উঠেছে। ও আগের মতো নেই, ওর রগগুলো কেমন যেন অন্যরকম হয়ে গিয়েছে। সারাদিন শুধু পড়ে পড়ে ঘুমায়, আর যখনই ওঠে তখনই বমি করে, আর এক অন্যরকম মাটিতে থেকে আকাশে উঠে তার শরীর একদম ফুলে যায়। কিছুক্ষণ বসে থাকে, খাবার খেয়ে আবার কেন যেন ঘুমিয়ে পড়ে। তখন সে জানলা খুলে বাইরে আসলো। বাইরে এসে সে খেয়াল করলো যে সেখানে অনেক জিন উড়াউড়ি করছে। তাদের মধ্যে থেকে একজন জিনের কাছে জিজ্ঞেস করলো, কি হয়েছে? তখন তিনি বললেন, আপনি জানেন না, আমাদের রাজ্য তো চলে পড়েছে, মানে এখান থেকে চলে যাচ্ছি আমরা। তখন মুনতাহা বলল, এত দ্রুত চলে যাচ্ছি, ব্যাপার কি? সঙ্গে সঙ্গে সে ভিতরে গেল। ভেতরে গিয়ে তার মাকে জিজ্ঞেস করলো, মা কি হয়েছে বলো তো? তখন তিনি বললেন, কি হয়েছে তুই বুঝতে পারছিস না? তোর ভুলের কারণেই তো আজকে এই পরিণতি। তুই যে বাইরে গিয়েছিলি সেজন্যই তো এমনটা হয়েছে। তখন মুনতাহা বলল, আমি তো বুঝতে পারিনি, কিন্তু কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। তখন তার মা বলল, আমাদের লোকেশন পাদ্র কোষ্ঠী পেয়ে গিয়েছে এবং তারা আক্রমণ করার জন্য আমাদের এগিয়ে আসছে। ঠিক তখনই ওই সীমানার চারিদিকে একদম কালো হয়ে গেল। সমস্ত জায়গা যেন একদম কালো ছায়ায় ধেয়ে গেল, কারণ এখানে পুরো আকাশ সীমানা, বাইরে থেকে হয়তো ওরা দেখতে পাচ্ছে কিনা তা জানা নেই, তবে আকাশ সীমানা একদম পুরো কালো হয়ে গিয়েছে এবং কোথাও কোনো কিছু দেখা যাচ্ছে না। মনু মিয়া কীভাবে যেন খবর পেয়েছে। খবর পেয়ে সে তার সমস্ত এজেন্ট এবং সমস্ত জিনদেরকে নিয়ে সেখানে উপস্থিত হয়েছে। সে একটা পাখির উপর বসে উঠছে। পাখিটা একদম কালো কুচকুচে এবং তাকে দেখতে খুবই ভয়ঙ্কর। সেই পাখির উপর বসে আছে। এটা মনু মিয়ার নিজস্ব বাহন এবং এটার উপর উঠেই সে সমস্ত কিছু করে বেড়ায় এবং সমস্ত জায়গা ঘুরে বেড়ায়। মনু মিয়া যুদ্ধে সরাসরি যোগদান করেছে। ওদিকে মহারাজের বিশাল আকৃতির বড় গাড়িবহর ছুটে আসছে স্বপ্নপুরীর দিকে। সেটা স্বপ্নপুরীর একদম উপর থেকে দেখা যাচ্ছে। মহারাজ, উপদেষ্টা, মনসুর এবং সেনাপতি একদম রাজ্যের সর্বোচ্চ চূড়ায় উঠে দাঁড়িয়ে আছে, কারণ সেখান থেকে বাইরের সমস্ত কিছু বোঝা যাচ্ছে। তেনারা দূরবীন দিয়ে খেয়াল করলেন অনেকটা দূরে মহারাজ পাদ্রর বিশাল গাড়িবহর এবং সেনাপতি এগিয়ে আসছে। তার মানে নিশ্চয়ই দেখে ফেলেছে এবং এখন আর তাদের নিস্তার নেই। সঙ্গে সঙ্গেই পুরো রাজ্যের ঢেরা পিটিয়ে দেওয়া হলো। গ্রামবাসীর যত গ্রামীণ লোকজন আছে তারা সকলে নিরাপদ স্থানে সরে যাবে এবং যত সেনা আছে তারা যুদ্ধের জন্য প্রত্যেকটা বর্ডারে গিয়ে প্রস্তুত হও। তারা যেন কোনোভাবেই আমাদের সীমানার ভেতরে প্রবেশ না করতে পারে। এটা তোমাদের জিম্মেদারি এবং তোমরা এই বিষয়গুলো দেখবে। তারপর সমস্ত শয়তান জিনেদের বিপক্ষে লড়ার জন্য এই এলাকার যত সেনা ছিল সকলে চলে গেল বর্ডারের দিকে এবং অস্ত্র তাক করে বসে রইল। এখানকার অস্ত্রগুলো খুবই অ্যাডভান্সড এবং এই অস্ত্রগুলো তৈরি করা এখানকারই এই প্রযুক্তি দিয়ে, যেগুলো দিয়ে হয়তো তারা প্রতিহত করতে পারবে কিন্তু তাদের রাজ্যকে সুরক্ষা করতে পারবে না। ঠিক তেমনই রাজ্যের চারিপাশে সমস্ত সেনারা তাদের সেই বন্দুক নিয়ে উপস্থিত হয়ে রয়েছে, যেটা কিনা অনেকটা দেখতে লাঠি এবং সরু কোনো কাঠের মতো। সেই জিনিসটা দিয়েই তারা এই জিনিসটা খুব দ্রুততার সঙ্গে গুলি বর্ষণের মাধ্যমে তাদেরকে প্রতিহত করতে পারে। সঙ্গে সঙ্গেই পাদ্র ওইখানে এসে উপস্থিত হলো, সীমানার একদম কাছাকাছি। পাদ্র দেখতে পাচ্ছে স্বপ্নপুরী, তার সেই স্বপ্নপুরী। পাদ্র এবং সেনাপতি বলে উঠল, সেই আমার স্বপ্নপুরী, আমি দেখতে পাচ্ছি, হা হা আমার স্বপ্নপুরী। আমি এখনই এই স্বপ্নপুরীর সমস্ত সম্পদ নিয়ে নেব এবং আমি হয়ে উঠব পৃথিবীর রাজা। তখন সে সামনে এগিয়ে আসলো। সামনে এগিয়ে এসে তার বিশাল আকৃতির শরীর সে মেলে দিল এবং তার পেছনে যে 4টা সাপ রয়েছে সেই সাপগুলো একদম খুব ছবলের মতো ফনা মেলে এরকম তাক পেতে রইল এবং তার সেই বিশাল আকৃতির মুখ, সেই বড় বড় কেঁচো জাতীয় সেই জিনিসগুলো বের করে সে একটা কুষ্ঠিত ভঙ্গি দিল। ভঙ্গি দেওয়ার সঙ্গে সঙ্গেই সে বলে উঠল, স্বপ্নপুরীর মহারাজ, আমি জানি তুমি আমাকে শুনতে পাচ্ছ। ভালো ভালোর মতো সম্পদটি আমার হাতে তুলে দাও, তাতে করে যা হবে তোমার রাজ্যের কারোর কোনো ক্ষতি করব না আমি, এবং রাজ্যটা বেঁচে যাবে। তারপর তোমরা আমাদের অঙ্গরাজ্যের ভেতরেই থাকবে, আমরা যা বলবো তাই হবে। এখানে এরপরে যত সম্পদ হবে সব আমরা নিয়ে যাব, কিন্তু নিরাপদে শান্তিতে থাকতে পারবে, ঘর দুয়ারগুলো ভাঙা হবে না। এই বলে তিনি অট্ট হাসিতে ফেটে পড়ল এবং সমস্ত সেনারাও তখন হাসাহাসি করছে, বলছে যে যাই হোক, ওদের সাথে তো আমরা খুব সহজেই পেরে যাব এবং ওরা এতটুকু একটা রাজ্য, একটু চাপ দিলে ভেঙে যাবে, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। ওরা আর কি পারবে, সে তো মহারাজ, ওদেরকে শুধুমাত্র আমাদের উপর ছেড়ে দিন,
আপনি থাকুন, আমরা সমস্ত কিছু নিয়ে আসছি। মহারাজ পাদ্র তখন বলল, আচ্ছা ঠিক আছে, আমি তো ওদেরকে বলে দিয়েছি, দেখি ওদের দূত এসে কি বলে। ঠিক তখনই মনসুর এবং সেনাপতি উপরে উঠে বাইরে বেরিয়ে আসলো, কারণ ওরা জানে যে ওদের রাজ্যের চারিপাশটা ঘিরে ফেলা হয়েছে, এখন আর চাইলে ওরা সরতে পারবে না। ওরা একটু একটু করে তাদের মেশিন চালানো অবস্থায় সরছে, তবে সেখান থেকে পুরোপুরিভাবে যেতে পারবে না, চারিদিকটা ঘিরে ফেলেছে সমস্ত শয়তানের চেলারা। তারা বুঝে ফেলেছে, তারা তাদের রাজ্যের সীমানা বেষ্টিত সরিয়ে বাইরে বেরিয়ে আসলো। বাইরে বেরিয়ে এসে বলল যে, তোরা যতই চেষ্টা করিস, তোরা আমাদের ধারাছার কাছে আসতে পারবি না। উপদেষ্টা তখন বলল যে, শোন পাদ্র, তুই এর আগেও স্বপ্নপুরীর অনেক ক্ষতি করার চেষ্টা করেছিস, কিন্তু আর কোনোদিন তোকে ক্ষতি করতে দিব না। আমাদের প্রাণ থাকতে তোরা এখান থেকে কোনো কিছু নিয়ে যেতে পারবি না, আর এগুলো নিয়ে যা করিস তোরা কোনোদিন ভালো কোনো কিছু করতে পারবি না, আর তোদের সমস্ত কিছু প্রত্যাখ্যান করলাম। আই, তোদের সঙ্গে সম্মুখে যুদ্ধ হবে। তাই বলে তারা সেই সুরক্ষা বেষ্টনীর ভিতরে আবার ঢুকে গেল। জায়গাটা সবুজ হয়ে পুরো জায়গাটা অদৃশ্য হয়ে গেল। সমস্ত সেনারা চমকে গেল, কি ব্যাপার, কোথায় গেল? পাদ্র তখন তার সেই মুখার ভিতর থেকে এক ধরনের বলয় সেই রাজ্যের উপর মারল। রাজ্যের উপর সেই বলয় মারতেই থাকলো, এবং সেই বলয় মারা মাত্রই সেই রাজ্যের কাছে গিয়ে থেমে সেই রাজ্যের চারিদিকটা লাল হয়ে গেল। পাদ্র যতক্ষণ এই জিনিসটা ওই বলয়ের উপর মারতে থাকবে, ততক্ষণ পর্যন্ত এই রাজ্য বাইরে থেকে দেখা যাবে, এবং একটা পর্যায়ে যখন এটা ফেটে ভেঙে যাবে, তখনই সকল জিনেরা দেখতে পারবে। পাদ্র সেই জিনিসটা, তার যে বড় গাড়ি বহর আছে, সেই জিনিসটা থেকে মারতে লাগলো, একবার অনবরত মারতেইছে, এবং মারার এক পর্যায়ে সেই জিনিসটা অনেকটা দৃশ্যমান হলো। সমস্ত সেনারা হামলে পড়ল স্বপ্নপুরের দিকে। স্বপ্নপুরীর সমস্ত সেনারা দূর থেকে তাদের উপর বলয় ছুটছে, এবং একে একে পাদ্রর অসংখ্য সেনা সেখানে নিহত হয়ে পানির ভেতরে পড়ে গেল। পাদ্র তখন বলল, হ্যাঁ 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 হ্যাঁ, এই মাত্র কয়টা সৈন্য মেরেছ তোমরা? আমার এরকম লাখ লাখ হাজার হাজার সৈন্য আছে, কয়টা মারবে তোমরা বলো? যে কয়টাই মারো, এখানে তো এক ভাগও আসে নাই। আমার অন্যান্য অঙ্গরাজ্যের সমস্ত জিনেরা আসছে, তোমরা কিচ্ছু করতে পারবে না। ভালো ভালোই বলছি, দিয়ে দাও, নাহলে কিন্তু তোমাদের খবর আছে। ভদ্রলোকটা একটু পাগল কিচিমের। সেরকম বলার সঙ্গে সঙ্গেই সমস্ত জিনেরা ভালো রাজ্যের, স্বপ্নপুরীর রাজ্যের বলল কি যে, কোনোভাবেই এটা সম্ভব না, আমরা কোনোভাবেই তোমাদেরকে এই জিনিসটাকে নিতে দিব না, আর আমাদের প্রাণ থাকতে তো নয়। পাদ্র তখন বলল, তাহলে মরো আর কি। তখন তিনি তার সেই বলয় নিক্ষেপ করা আরও বেশি বাড়িয়ে দিলেন। পাদ্র সেনাপতি সে সমস্ত সেনাদেরকে নিয়ে খুব দ্রুত গতিতে সেখানে অ্যাটাক করলো। সমস্ত সেনারা তাদের সমস্ত শক্তি দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। তারপর সেই রাজ্যের, ভালো রাজ্যের, স্বপ্নপুরী রাজ্যের সমস্ত সেনা যারা ছিল বর্ডার গার্ডে, তারা তাদের সেই বলয়কে জোরে জোরে নিক্ষেপ করতে লাগলো। কিন্তু পাদ্র রাজ্যের শক্তিশালীর সাথে তারা পেরে উঠছে না, কারণ তারা ছিল অত্যাধিক শক্তিশালী এবং কালো জগতের জিন। একে একে করে বলয় বেষ্টনী ভেঙে তারা ভিতরের দিকে ঢুকতে লাগলো। প্রথম বেষ্টনী ভেঙে ঢোকার পরে দ্বিতীয় বেষ্টনী যেসব সেনারা ছিল, তারা সরাসরি দ্বন্দ্বযুদ্ধে লিপ্ত হলো। বেঁধে গেল মহাযুদ্ধ। চারিদিকে সমস্ত সেনারা যেন একে অন্যকে মারতে শুরু করলো। একে অন্যের তরবারি খুব দ্রুত গতিতে চালাচ্ছে, এবং এই পক্ষ এবং দুই পক্ষের সেনারাই খুব দ্রুত গতিতে একে অন্যকে প্রতিহত করার চেষ্টা করছে। কিন্তু স্বপ্নপুরী কতক্ষণ পারবে জানে না, কারণ পাদ্রের সেনা একটা নয়, হাজার হাজার কোটি কোটি। প্রিয় দর্শক, আমাদের এই গল্পের ষষ্ঠ পর্ব এখানেই শেষ হয়ে গেল। সপ্তম পর্বে কি হবে জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। গল্পটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। গত পর্বে আপনারা আমাদেরকে অনেকেই রেসপন্স করেননি গল্পে, যার কারণে আসলে আমি গল্প দেওয়ার এই যে এক প্রকার অনুপ্রেরণা, সেটাই হারিয়ে ফেলছিলাম। যত কষ্ট করে আপনাদের জন্য গল্প বানাই, ইভেন আজকে সারাদিন কষ্ট করে এসে রাত্রেবেলা সন্ধ্যার দিকে আপনাদের জন্য রেকর্ড করতে বসেছি, এবং আপনারা 9টা বাজে, 9:30 বাজে গল্প পাবেন, আমি 8টা, 8:30 বাজে, 7:30 বাজে রেকর্ডিং করে আপনাদের সেই গল্প দিচ্ছি। তো কত কষ্ট করে আপনাদের জন্য এই জিনিসটা করছি, আপনারা হয়তো সেটা বুঝতে পারেন না, যে আপনাদের জন্য এই গল্পগুলো নিয়মিত রেকর্ড করে লিখি। তো সব মিলিয়ে আপনাদের জন্য, কিন্তু আপনারা সেই পরিমাণ সাপোর্ট আমাদেরকে করেন না। আমি বলে দিয়েছিলাম যে বেশি বেশি করে কমেন্ট করবেন, সেটা করেননি। গত পর্বে একদমই ভিউ হয়নি, তো এই কারণে আমি গল্পটা বেশি বড় করব না, কারণ ভিউ আস্তে আস্তে কমে গেলে, অডিয়েন্স কমে গেলে আমাদের গল্পে বাড়িয়ে লাভ নাই। তো সেহেতু আপনারাই পারবেন যে গল্পটার মোড় কোন দিকে যাবে, কি হবে, কতটুকু এটাকে আগানো যাবে। তো সেহেতু আপনারা বেশি বেশি করে কমেন্ট করুন, আমাদেরকে সাপোর্ট করুন, বেশি বেশি করে ভিউ দিন, তাহলে গল্প বড় হতেই থাকবে।
আর যদি না করে তাহলে গল্প হয়তো কোনো একটা জায়গায় গিয়ে থেমে যাবে। তো আশা করি ঘটনাটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আমাদেরকে। এতক্ষণ কন্টেন্টে আর যে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছেন দ্য মেগা বক্স প্রাইম। আশা করি আমাদের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে। ধন্যবাদ সবাইকে।